13 এপ্রিল 2014 কলকাতার ইকবালপুর এলাকায় একটা ছোট্ট সেলুনকে চারিদিক থেকে ঘিরে রেখেছিল কলকাতা পুলিশের হোমিসাইড ব্রাঞ্চ। কিছুক্ষণ পরেই পুলিশ কর্মীরা এই সেলুনের মেঝেতে শাবল দিয়ে একটা গর্ত খোঁড়েন, আর ঘণ্টাখানেক চেষ্টা করার পরেই তারা ওই সেলুনের মেঝের নিচ থেকে বের করেন দুটো 5 ফুট দৈর্ঘ্যের বড়সড় টিনের ট্রাঙ্ক। প্রথম ট্রাঙ্কের ঢাকনা খুলতেই অফিসাররা দেখতে পান প্লাস্টিকে মোড়ানো এক প্রাপ্তবয়স্ক মহিলার রক্তাক্ত মৃতদেহ, আর দ্বিতীয়টায় পাওয়া যায় তারই 2 বাচ্চা মেয়ের পচা গলা মৃতদেহ। এই 3 জনেরই মাথা ভারী কিছু দিয়ে মেরে একেবারে থেতলে দেওয়া হয়েছিল। এই দৃশ্য দেখে কার্যত থ হয়ে যান ওই এলাকার বাসিন্দারা, কারণ এই দেহগুলো যাদের ছিল তাদের মতো নিষ্পাপ মানুষকে এইভাবে যে কেউ খুন করতে পারে সেটা তাদের কল্পনারও অতীত ছিল। যে বয়স্ক মহিলার মৃতদেহ এখানে পাওয়া গিয়েছিল তার নাম পুষ্পা সিং, বয়স 37। তার ছিল 2 মেয়ে, প্রদীপ্তি এবং আরাধনা। প্রদীপ্তির বয়স ছিল 14 বছর আর আরাধনার 12 বছর। কিন্তু প্রশ্ন হচ্ছে, পুষ্পা এবং তার 2 নিরীহ মেয়েকে কারা এতটা নৃশংসভাবে খুন করলো, আর কেনই বা এই মৃতদেহগুলোকে এই সেলুনের নিচে কবর দেওয়া হয়েছিল? আর সবথেকে বড় কথা, এই হত্যার পেছনে খুনিদের আসল মোটিভ কি ছিল? তো নমস্কার, আমি রয়েছি মিঠুন আর আপনি দেখছেন মিঠুন বলছি ইউটিউব চ্যানেল। আজ কথা হবে 12 বছর আগে এই কলকাতার বুকেই ঘটে যাওয়া এক হাড় হিম করা হত্যাকাণ্ডের বিষয়, যা একটা গোটা পরিবারকে ছাড়খাড় করে দিয়েছিল। দ্য ট্রিপল মার্ডার অফ ইকবালপুর। তো চলুন শুরু করা যাক। আর আপনাদেরকে রিকোয়েস্ট রইল, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করে দিন, কারণ এটা আমাদেরকে ইন্সপায়ার করে এরকম ধরনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে। সাল 2009। স্বামী এবং 2 মেয়েকে নিয়ে খুব সুখে সংসার করছিলেন পুষ্পা সিং। পুষ্পার হাজবেন্ড একটা নামী গভর্নমেন্ট সংস্থার ইঞ্জিনিয়ার ছিলেন এবং সেই সময় তারা থাকতেন হাওড়ার শালকিয়া অঞ্চলে। কিন্তু হঠাৎ করেই পুষ্পার জীবনে ঝড় নেমে আসে। তার এই সোনার সংসার একেবারে তছনছ হয়ে যায়। 2010 সালে উড়িষ্যার ভদ্রক এলাকায় এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় পুষ্পার হাজবেন্ড মারা যান। তখন তার মেয়েরা খুব ছোট ছিল। এ সময় ক্ষতিপূরণ বাবদ পুষ্পা 65 লক্ষ টাকার আর্থিক সাহায্য পেয়েছিলেন, কিন্তু তাদের উপরে যে মাথার ছাদটা ছিল তারা সেটাই হারিয়ে ফেলেন। আর তাদের এই পুরো পরিবারের আর কেউ ছিল না বললেই চলে। পুষ্পার বাড়ির লোকজনও ছিল অবাঙালি, আর তারা থাকতো উত্তরপ্রদেশের গাজীপুর এলাকায়। ফলে এত বড় একটা রাজ্যে পুষ্পা আর তার ছোট ছোট 2 মেয়েকে নিয়ে সে একেবারেই একা হয়ে যায়। পুষ্পা তার মেয়েদের হাই স্টাডিজের জন্য ভর্তি করেছিলেন ফোর্ট উইলিয়াম কেন্দ্রীয় বিদ্যালয়, কিন্তু বাড়ি থেকে তার স্কুলের ডিস্টেন্স অনেক বেশি ছিল। ফলে পুষ্পা প্ল্যানিং করেন হাওড়া থেকে কলকাতায় আসার। আর এইরকম একটা পরিস্থিতিতে পুষ্পার সাথে যোগাযোগ হয় পাপ্পু নামের একজন ব্যক্তি। এই পাপ্পু পেশায় একজন ড্রাইভার ছিলেন, আর জমি বাড়ির ব্যাপারে সে একেবারে এক্সপার্ট লোক ছিল। আর তার দৌলতেই পুষ্পা খিদিরপুরের পার্শ্ববর্তী ইকবালপুরে 2 BHK একটা ফ্ল্যাটের হদিশ পান। সুরেশ দাস রোডের গায়ে ইয়াসিন মঞ্জিল নামের একটা অ্যাপার্টমেন্টের 4 তলার একটা ফ্ল্যাট, আর এই ফ্ল্যাটের মালিক ছিলেন মোহাম্মদ সিকান্দার। এবার পরবর্তী ঘটনা বুঝতে গেলে আমাদেরকে জানতে হবে এই সিকান্দার অ্যাকচুয়ালি কে ছিল। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী সিকান্দার ছিল এই ইকবালপুরেরই একজন বাসিন্দা। এই অঞ্চলে তার একটা সেলুনও ছিল। জানা যায় 2004 সালে বিয়ের পর ডেনমার্কের কোপেনহেগেনে চলে গিয়েছিল, আর সেখানে বিদেশি পণ্যের একটা কুরিয়ার এজেন্ট হিসাবে তার কর্মজীবন শুরু হয়। এভাবে 4 বছর বিদেশে কাজ করে সে যে টাকা পয়সা জমিয়েছিল তা নিয়ে সে দেশে ফেরে, আর ইকবালপুরের এই ফ্ল্যাটটা সে কেনে। তো এবার এই পাপ্পুর থ্রুতে পুষ্পার সিকান্দারের সাথে যোগাযোগ হয়। তবে পুষ্পা ফ্ল্যাটটা ভাড়ায় চাইছিল না, সে চাইছিল এই ফ্ল্যাটটা পার্মানেন্টলি কিনে নিতে। কিন্তু ফ্ল্যাটের দাম অনেক বেশি ছিল, তাই প্রথম দিকে পুষ্পা একটু পিছিয়ে আসে। তারপর বেশ কয়েকদিন ধরে দর কষাকষি চলার পর 2011 সালে 15 লক্ষ টাকার বিনিময়ে পুষ্পা এই ফ্ল্যাটটা কিনে নেয়। ডিল ফাইনাল হয়ে যাওয়ার পর পুষ্পা পুরো টাকাটাই সিকান্দারের হাতে তুলে দেয়। কিন্তু কাগজে কলমে সিকান্দার ওই ফ্ল্যাটের মালিকানা তখনও বদল করেনি। মানে নিজের ক্ষমতার বলে সে ওই ফ্ল্যাটের রেজিস্ট্রি প্রসেসকে আটকে রেখেছিল। এর ফলে পুষ্পা কখনোই ওই ফ্ল্যাটের ওনার হয়ে উঠতে পারেনি।
স্বামীর মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে পুষ্পা যে টাকাটা পেয়েছিল ওটাই ছিল তার জীবনের শেষ সম্বল। তাই পুষ্পা বারবার সিকান্দারকে রিকোয়েস্ট করে যেন সে কিছু একটা বন্দোবস্ত করে ফ্ল্যাটের রেজিস্ট্রি তার নামে করে দেয়। কিন্তু সিকান্দার ভালো মানুষের মুখোশ পরে ভীষণ চালাকির সাথে দিনের পর দিন পুষ্পাকে ভুল বোঝাতে থাকে। আর এভাবেই একে একে পার হয়ে যায় তিনটে বছর। এবার পুষ্পা ইয়াসিন মঞ্জিলের যে ফ্ল্যাটে থাকতেন, সিকান্দার ঠিক তার উপরের তলাতেই নিজের স্ত্রী এবং 3 সন্তানকে নিয়ে ভাড়ায় থাকত। এমনকি সে পুষ্পাকে বিভিন্ন কাজে সাহায্য করত, যেমন বাজার করে দেওয়া, ঘরের ছোটোখাটো জিনিসপত্র রিপেয়ার করে দেওয়া, এই সমস্ত কিছু। আর এভাবেই সে একটু একটু করে পুষ্পার বিশ্বাস অর্জন করতে শুরু করে। এই বিশ্বাসকে কাজে লাগিয়েই 2014 সালে সিকান্দার পুষ্পার কাছে একটা দাবি করে বসে, যার ফলে তাদের মধ্যেকার যে সম্পর্কটা ছিল সেটা ভীষণই সেন্সিটিভ হয়ে যায়। আসলে এই সময় সিকান্দারের সাথে একজনের পরিচয় হয় যে ওই এলাকায় একটা ফ্ল্যাট ভাড়ায় খুঁজছিল, আর ফ্ল্যাটের বিনিময়ে সে একটা মোটা টাকা দিতেও রাজি ছিল। এবার এই সেলামির টাকার লোভে সিকান্দার একদিন পুষ্পাকে বলে বসে তাকে ওই 4 তলার ফ্ল্যাটটা ছেড়ে দিতে হবে, কারণ সে ওই ফ্ল্যাটটা ভাড়ায় দিতে চায়। এবার স্বাভাবিকভাবেই পুষ্পা বলে যে সে কেন ফ্ল্যাট ছাড়বে, কারণ সে এতগুলো টাকা ওই ফ্ল্যাটটা কিনেছিল, ফলে তার ওখান থেকে উঠে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এবার সিকান্দার জানায় সে যদি ওই ফ্ল্যাটটা ছেড়ে দেয় তাহলে পুষ্পাকে সে 13 লক্ষ টাকা ফিরিয়ে দেবে, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তাকে ওই রুম দুটো ফাঁকা করে দিতে হবে। এবার একবার ভাবুন, এরকম একটা সিচুয়েশন যেখানে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, একজন সিঙ্গেল মাদার কতটা অসহায় হয়ে পড়তে পারে, কারণ এই শহরে তার আর কেউই ছিল না, আর তাড়াতাড়ি একটা থাকার জায়গা জোগাড় করাও এতটা সহজ ছিল না। পুষ্পা তার বাবাকে ফোন করে এই পুরো ব্যাপারটা জানায় এবং তারা নিজেদের মধ্যে ডিসকাস করে এই সিদ্ধান্তে আসে যে সিকান্দারের এই জোর জুলুম তারা কোনোভাবেই বরদাস্ত করবে না। ফলে ডেডলাইন পার হয়ে গেলেও পুষ্পা ওই ফ্ল্যাট খালি করে না। এবার যেহেতু পুষ্পা ওখানে একাই থাকতো, তাই তার বাবা পরেশনাথ সিং পুষ্পা এবং তার নাতি নাতনিদের দেখাশোনার জন্য সে সময় একজন কেয়ারটেকারও রেখেছিলেন, আর সে এরপর থেকে তাদের এই ছোটোখাটো কাজগুলো করে দিত। এবার সিচুয়েশনটা এরকম গিয়ে দাঁড়ায়, পুষ্পা কোনোভাবেই ওই ফ্ল্যাটটা ছাড়তে রাজি ছিল না, আর অন্যদিকে সিকান্দার রেগুলার বেসিসে তার সাথে ঝামেলা করতে শুরু করে। আর এই ঝামেলা একটা সময় এমন পর্যায়ে গিয়ে দাঁড়ায় যে সিকান্দার রাগের মাথায় পুষ্পাকেই পৃথিবী থেকেই সরিয়ে ফেলার প্ল্যানিং করে। আর এরপরই সিকান্দার এমন একটা ডিসিশন নেয় যে সে ঠিক করে সেই প্রবলেমের একটা পার্মানেন্ট সলিউশন বের করবে। তবে সিকান্দারের পক্ষে একা এই 3 জনকে খুন করা সম্ভব ছিল না, তাই সে এই কাজে হায়ার করে তারই এক খুড়তুতো ভাই মোহাম্মদ আমির ওরফে আমিনকে। দ্য টেলিগ্রাফ এবং দ্য টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী এই আমিনই ছিল পুষ্পা খুনের প্রথম জল্লাদ। তবে আমিন ছাড়াও সিকান্দার এই কাজে আরও 2 জনকে সুপারি দিয়েছিল, আর তাদেরকে পারিশ্রমিক হিসাবে একটা ব্র্যান্ড নিউ পালসার বাইক এবং 5,000 টাকার নগদ অফার করেছিল। মানে ভাবুন, 3 মানুষের জীবনের দাম একটা বাইক আর 5,000 টাকা। সাথে এটাও বলে দেয় যে 2 জনকে সিকান্দার হায়ার করেছিল তারা 2 জনেই ছিল মাইনর, অর্থাৎ নাবালক। এদের মধ্যে একজন হলো আসিফ হামজা আর অন্যজন হলো নুরুল হোসেন। এরপর বেশ কয়েকদিন ধরে এই 4 জন মিলে খুনের প্ল্যানিং করে। 2014-র 26শে মার্চ সিকান্দার পৌঁছে যায় আরফানগঞ্জের মার্কেটে। এই মার্কেটটা তাদের ফ্ল্যাট থেকে 1.5 কিলোমিটার দূরে ছিল, আর এই মার্কেটে সে খুঁজতে থাকে 5 ফুট লম্বা 2টো বেশ মজবুত টিনের ট্রাঙ্ক। আর অনেক খোঁজাখুঁজির পরেও সিকান্দার যখন এই টিনের ট্রাঙ্ক খুঁজে পেল না, তখন সে বাধ্য হয়ে একটা দোকানে 5 ফুট লম্বা 3 ফুট চওড়া আর 5 ফুট উচ্চতার 2টো টিনের ট্রাঙ্ক অর্ডার দেয়, আর দোকানদারকে বলে যত টাকা লাগে লাগুক, কিন্তু 3 দিনের মধ্যে ওই 2টো ট্রাঙ্ক তার চাই। ট্রাঙ্কের অর্ডার দিয়ে সিকান্দার সোজা চলে আসে তার ইকবালপুরের সেলুনে। এখানে কয়েকজন মিস্ত্রিকে কাজে লাগিয়ে সে দোকানের মাটি খুঁড়তে শুরু করে। যখন মিস্ত্রিরা কাজ করছিল তখন আশেপাশের অনেকেই সিকান্দারকে প্রশ্ন করে যে সে কোনো কারণ ছাড়া কেন এভাবে দোকানের মাটি খুঁড়ছে। খুবই স্বাভাবিক প্রশ্ন। তো সেই সময় সিকান্দার জানায় তার দোকানের মেঝেটা অনেক উঁচু হয়ে গেছে, তাই মাটি খুঁড়ে সে এটাকে একটু নিচু করতে চায়।
আর এই কথার পরে এলাকার কেউ সেরকমভাবে বিষয়টা নিয়ে মাথা ঘামায়নি। এরপর কেটে যায় 3 দিন। 29 তারিখ বিকেল নাগাদ সিকান্দার তার খুড়তুতো ভাই আমিন আর তাদের ভাড়াটে খুনিদের আরফানগঞ্জের মার্কেটে পাঠায়, আর সেখান থেকে তাদের সেই আগে অর্ডার দেওয়া 2 বড় বড় টিনের ট্রাঙ্ক নিয়ে আসতে বলে। সেগুলো এনে তারা সোজা রেখে দেয় তাদের ডায়মন্ড হারবারের রোডের উপরেই থাকা সেলুনের ভেতরে। প্ল্যান মাফিক সিকান্দার সেদিন রাতেই পুষ্পা এবং তার 2 মেয়েকে মেরে ফেলতে চেয়েছিল। ফলে তারা ওই 4 জনই এদিন সন্ধে হওয়ার অপেক্ষা করতে থাকে। ঘড়ির কাঁটায় তখন রাত 9:30। রোজকারের মতো আবাসনের 4 তলা থেকে পুষ্পা নিচে নেমে আসে কিছু মুদিখানা বাজার করার জন্য। আর সেই সময় তার 2 মেয়ে প্রদীপ্তি এবং আরাধনা ঘরে ছিল। আর ঠিক এই সুযোগটাকে কাজে লাগায় সিকান্দার আর আমিন। সিকান্দারের কথা মতো আমিন প্রথমে ফ্ল্যাটের কলিং বেল বাজায়। তখন পুষ্পার বড় মেয়ে প্রদীপ্তি জিজ্ঞাসা করে যে কে এসেছে। তখন আমিন বলে সে একজন ইলেকট্রিশিয়ান, তাদের ফ্ল্যাটের সমস্ত ইলেকট্রিসিটি সাপ্লাই ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সে ওটা চেক করতে এসেছে। এবার প্রদীপ্তি যেহেতু ছোট ছিল তাই সে আমিনের কথায় বিশ্বাস করে আর ফ্ল্যাটের মেইন ডোরটা সে খুলে দেয়। দরজা খোলা মাত্রই আমিন, আসিফ আর নুরুল ওই ছোট্ট মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে, তার মুখ চেপে ধরে। আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে আমিন তার হাতে থাকা হাতুড়ি দিয়ে প্রদীপ্তির মাথায় সজোরে আঘাত করে। কিন্তু এরপরেও তারা ক্ষান্ত হয় না, তারা গলা টিপে প্রদীপ্তির মৃত্যু নিশ্চিত করে। ওই মুহূর্তে পুষ্পার 2য় মেয়ে আরাধনা অন্য রুমে ছিল। সে একটা আওয়াজ পায় আর তখন সেও ওখানে এসে পৌঁছায় আর দেখতে পায় তার দিদির শরীর রক্তে ভেসে যাচ্ছে আর 3 জন তার দিদির মৃতদেহ ঘিরে দাঁড়িয়ে আছে। সে চিৎকার করার আগেই সিকান্দার ঘরের ভিতর ঢুকে পড়ে। সে আরাধনার মুখটাও ঠিক একইভাবে শক্ত করে চেপে ধরে। বাঁচার জন্য ছোট্ট মেয়েটা নিজের সমস্ত শক্তি দিয়ে সিকান্দারের হাতে একটা কামড় বসায়। যন্ত্রণায় সিকান্দার আরাধনার মুখ থেকে হাত সরিয়ে নেয়। আর ঠিক সেই মুহূর্তে আমিন আরাধনার মাথাতেও ওই একই হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করে আর এরপর তারও গলা টিপে তাকে মেরে ফেলে। পুষ্পার 2 মেয়েকে হত্যা করার পর এই 4 জন খুনি তাদের বডি দুটোকে ফ্ল্যাটের অন্য ঘরে রেখে আসে আর মেইন ডোর একটু খুলে রেখে তারা পুষ্পার জন্য অপেক্ষা করতে থাকে। আর এই সমস্ত কাজে তাদের সময় লেগেছিল 20 মিনিট। একটু পরেই পুষ্পা বাজারের ব্যাগ হাতে নিয়ে সিঁড়ি দিয়ে উপরে ওঠেন আর তিনি সোজা এসে দাঁড়ান তাদের ফ্ল্যাটের সামনে। তখনও পর্যন্ত তিনি ভাবতেও পারেননি যে তার জীবনের ঠিক কত বড় ক্ষতি হয়ে গেছে আর তার সাথে ঠিক কি হতে চলেছে। পুষ্পা দেখতে পান মেইন ডোরটা কিছুটা ফাঁকা হয়ে আছে। তিনি আঁকপাঁচ কিছু না ভেবে যখনই দরজাটা খুলে ভেতরে ঢোকেন তখনই আসিফ আর নুরুল তার উপর ঝাঁপিয়ে পড়ে। তারা পুষ্পার হাত এবং মুখ শক্ত করে চেপে ধরে। তারপর ঠিক একই কায়দায় আমিন হাতুড়ি দিয়ে পুষ্পার মাথায় ক্রমাগত আঘাত করে আর নৃশংসভাবে তাকে হত্যা করে। মৃত্যু নিশ্চিত করার পর সিকান্দার এবং আমিন পুষ্পার দেহটাকেও টানতে টানতে অন্য ঘরে নিয়ে যায় আর তারপর বাইরে থেকে দরজা লক করে প্রত্যেকেই ওখান থেকে পালিয়ে যায়। আসলে সিকান্দারের ভয় ছিল ওই রাতেই তারা যদি পুষ্পা এবং ওই 2 মেয়ের মৃতদেহ ওখান থেকে সরাতে যায় তাহলে তারা ধরা পড়ে যাবে। তাই তারা ঠিক করেছিল পরদিন ভোরবেলাতে ওই 3টে দেহ তারা সরিয়ে ফেলবে। সেই মতো পরের দিন ভোরবেলা মানে 30 তারিখ ভোর 4টের সময় সিকান্দার, আমিন, আসিফ আর নুরুল এই 3 জনকে ফোন করে। ভোরবেলাতেই তারা সেলুনের ভেতর থেকে সেই 2টো ট্রাঙ্ক বের করে পুষ্পার ফ্ল্যাটে নিয়ে যায়। এরপর তারা একে একে পুষ্পা আর তার মেয়েদের 3টে লাশকে প্লাস্টিকের মধ্যে প্যাক করে ফেলে আর ভালো করে ন্যাপথলিন ভরে এই প্রত্যেকটা লাশকে তারা ট্রাঙ্কের মধ্যে ভরে ফেলে। তারা আস্তে আস্তে ওই 2টো ট্রাঙ্ক বিল্ডিংয়ের নিচে নিয়ে আসে। এখানেই রাখা ছিল একটা ভ্যান রিক্সা আর একটা 2 হুইলার।
এই ভ্যান রিক্সা আর বাইকে করে তারা ট্রাঙ্ক দুটো সোজা নিয়ে যায় সিকান্দারের সেলুনে। এরপর তারা সেখানে পৌঁছে ট্রাঙ্ক দুটোকে পুঁতে মাটি চাপা দিয়ে দেয়। এদিকে পুষ্পার বাবা 29 তারিখ রাত থেকেই তার মেয়েকে ফোনে পাচ্ছিলেন না। যেহেতু তার মেয়ে এত বড় একটা শহরে একা থাকেন, তাই স্বাভাবিকভাবেই পরেশনাথ বাবুর চিন্তা বাড়তে থাকে। পরের দিনই, মানে যেদিন পুষ্পার দেহ কবর দেওয়া হয়, সেই দিনই তিনি ফোন করেন পুষ্পার ফ্ল্যাটের ওই কেয়ারটেকারকে। তিনি তাকে একবার ওই ফ্ল্যাটে গিয়ে দেখে আসতে বলেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। সেই মতো সেদিন সকালবেলায় ওই কেয়ারটেকার পৌঁছে যায় ইয়াসিন মঞ্জিলের ওই 4 তলার ফ্ল্যাটে। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় যে দরজাটা বাইরে থেকেই লক করা। আর আবাসনের অন্যান্য লোককে জিজ্ঞাসা করে সে জানতে পারে যে পুষ্পা কোথায় গেছে সেটা কেউ জানে কিনা। তখন সে আবাসনের অন্যান্য লোকজনকে জিজ্ঞাসা করে যে পুষ্পারা কোথায় গেছে, কিন্তু তাদের মধ্যে কেউই সঠিকভাবে কিছু বলতে পারছিল না। আর ঠিক সেই সময় সেখানে সে হাজির হয় মোহাম্মদ সিকান্দার, মানে এই খুনের মাস্টার মাইন্ড। সে সবাইকে উল্লেখ করে বলে যে দেখো, পুষ্পা হয়তো তার প্রেমিক ওই ড্রাইভার পাপ্পুর সাথে কোথাও পালিয়ে গেছে। এবার এই কথাটা কিন্তু ওখানে থাকা কারোর খুব একটা হজম হয় না, কারণ তারা সবাই জানতো পুষ্পা অ্যাটলিস্ট পালানোর মেয়ে নয়, সে খুব ভদ্র এবং সভ্য। তাছাড়া সে বাইরে কারোর সাথে খুব একটা বেশি কথাও বলতো না, তারা নিজেদের মধ্যেই থাকতো। বেশ কিছুক্ষণ এইভাবে খোঁজাখুঁজির পর যখন ওই কেয়ারটেকার পুষ্পা বা তার মেয়েদের কোনো খোঁজ খবর পেল না, তখন তিনি আবার ফোন করেন পুষ্পার বাবাকে। এবার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না শুনে পুষ্পার বাবার মাথায় একেবারে যেন বাজ পড়ে। পুষ্পার বাবা পরেশনাথ সঙ্গে সঙ্গে কথা বলেন তার ছেলের সাথে, মানে পুষ্পার ভাই অভয় সিংয়ের সাথে। অভয় সিং সেই সময় ভারতীয় সেনাবাহিনীতে জব করছিলেন, আর সেও ঠিক করে ইমার্জেন্সি যত সম্ভব তারা ছুটি নিয়ে কলকাতায় আসবেন। সেই মতো পুষ্পার বাবা, কাকা আর তার ভাই ট্রেনের এমার্জেন্সি টিকিট বুক করে। কিন্তু সেই দিনই হঠাৎই পুষ্পার বাবার ফোনে একটা SMS আসে, আর ওই SMSটা এসেছিল পুষ্পার নাম্বার থেকে। ওই SMS-এ হিন্দি ভাষায় লেখা ছিল, সরি বাবা, আমি ফোন ধরতে পারছি না, কাল সন্ধ্যায় জানাবো আমি কোথায় আছি, এইটুকুই। এবার এই মেসেজে এতটাই স্ট্রেট ফরওয়ার্ড একটা লেখা ছিল, এটা দেখে পরেশবাবুর আরও সন্দেহ বাড়তে থাকে। কারণ তিনি পুষ্পাকে যতটুকু জানতেন, পুষ্পা তাকে না জানিয়ে কোথাও যাওয়ার মেয়ে নয়। 31 তারিখ তাদের ট্রেন কলকাতা এসে পৌঁছায়, আর তারা সোজা চলে যান ইকবালপুরের ওই ফ্ল্যাটে। কিন্তু ফ্ল্যাটের বাইরে একটা বড় আকারের তালা ঝোলানো ছিল। এটা দেখে তারা সরাসরি পৌঁছে যান ওই এলাকার পুলিশ স্টেশনে। পুষ্পার ভাই অভয় সিং প্রথমে ইকবালপুর থানায় একটা মিসিং ডায়েরি করেন, কিন্তু পুলিশকে তিনি এটাও বলেন যে পুষ্পার নিখোঁজ হওয়ার পেছনে কোনো বড় ষড়যন্ত্র থাকতে পারে। অভয় পুলিশকে এটাও জানায় যে তার দিদির সাথে ওই আবাসনেরই এক ভাড়াটিয়ার অনেকদিন ধরেই ঝামেলা চলছে, আর তার নাম হলো মোহাম্মদ সিকান্দার। আর তাদের সন্দেহ যে ওই মোহাম্মদ সিকান্দারই হয়তো পুষ্পা আর তার 2 বাচ্চা মেয়েকে কিডন্যাপ করেছে। এবার পুষ্পার বাবার বাড়ির লোকজনের মুখে এই সমস্ত কথাগুলো শোনার পর পুলিশ একটা বেফাঁস মন্তব্য করে বসে। তারা বলে, দেখুন, চিন্তার কোনো কারণ নেই, পুষ্পা হয়তো তার প্রেমিকের সাথেই পালিয়ে গেছে, 2-1 দিনের মধ্যেই ফিরে আসবে। এবার পুষ্পার সম্বন্ধে এত বাজে একটা মন্তব্য শুনে পুষ্পার বাড়ির লোকজন ভীষণই উত্তেজিত হয়ে পড়ে। তারা মিডিয়ার সামনে এসে বক্তব্য রাখেন। তারা বলেন, আমরা অসহায় হয়ে পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু তারা এই কেসটাকে ঘোরাতে চাইছে। কোনো প্রমাণ ছাড়াই পুলিশ আমাদের মেয়ের উপরে অপবাদ দিচ্ছে। পুলিশ কিভাবে উইদাউট এনি প্রুফ আমাদের মেয়ের ক্যারেক্টার নিয়ে কথা বলছে। এবার পুষ্পার ভাই যেহেতু ইন্ডিয়ান আর্মিতে ছিলেন এবং মিডিয়ায় ততক্ষণে বিষয়টা নিয়ে বেশ লেখালেখি হচ্ছিল, তখন পুলিশ একটু নড়ে চড়ে বসে, আর তারা সোজা চলে যায় ওই ইয়াসিন মঞ্জিলের অ্যাপার্টমেন্টে। তারা ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে, আর ঠিক সেই সময় পুষ্পার বাড়ির লোকও পুলিশের সাথেই ছিল। তারা যখন ওই ফ্ল্যাটের 2টো রুম ভালোভাবে চেক করেন, তারা দেখতে পান ঘরের মধ্যে সব কিছু একেবারে লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। এমনকি বেশ কিছু জিনিসপত্রে রক্তের দাগ স্পষ্ট। আর এই দৃশ্যগুলো পরবর্তীকালে মিডিয়াতেও পাবলিশ হয়েছিল। কিন্তু পুষ্পার বাড়ির লোকজন পরে দাবি করে যে পুলিশ এই সমস্ত এভিডেন্সকে সেভাবে কোনো গুরুত্বই দেয়নি।
এমনকি ফ্ল্যাটের তালা ভাঙার ঠিক আগের মুহূর্তে পুষ্পার বাবার ফোনে তার মেয়ের নাম্বার থেকে 3 বার কল আসে, যেখানে একটা পুরুষ কণ্ঠ জানায় যে পুষ্পা ব্যাঙ্গালোরে একটা বিয়ে অ্যাটেন্ড করতে এসেছে, তাই চিন্তা করবেন না, সে একেবারে সুস্থ আছে। কিন্তু পুলিশ এই কলগুলোকে জাস্ট ইগনোর করে যায়। পুলিশ যদি ওই মুহূর্তেই ওই কলগুলোর লোকেশন ট্রেস করতে পারত, তাহলে হয়তো সেদিনই ওই কেসের সমস্ত রহস্য ফাঁস হয়ে যেত। এদিকে যেহেতু পুষ্পার বাবার বাড়ির লোকজন অলরেডি থানা পুলিশ করে ফেলেছে এবং মিডিয়াতেও বেশ লেখালেখি হচ্ছিল, এই দেখে সিকান্দার 2 দিনের মধ্যেই মিস্ত্রি লাগিয়ে তার দোকানের সেই মেঝেটা একেবারে সিমেন্ট দিয়ে ঢেকে দেয়, যাতে কেউ বুঝতে না পারে পুষ্পা এবং তার মেয়েদের লাশ অ্যাকচুয়ালি কোথায় আছে। এভাবেই 10 থেকে 12 দিন কেটে যাওয়ার পর পুলিশ যখন পুষ্পা এবং তার মেয়েদের কোনো হদিশ দিতে পারছিল না, তখন তারা চাপে পড়ে এই কেসটাকে হ্যান্ডওভার করে কলকাতা পুলিশের হোমিসাইড ব্রাঞ্চকে। এই হোমিসাইড ব্রাঞ্চ হলো কলকাতা পুলিশের এমন একটা ইউনিট যারা শুধুমাত্র নৃশংস, রহস্যজনক এবং অস্বাভাবিক মৃত্যুর তদন্ত করে। আর 11ই এপ্রিল তারা যখন এই কেসের প্রথম ইনভেস্টিগেশন শুরু করেন, তখনই উঠে আসতে থাকে একের পর এক রহস্যজনক সূত্র। হোমিসাইড ব্রাঞ্চের অফিসাররা প্রথমেই পুষ্পার ওই আবাসনে ভিজিট করেন এবং তারা সেখানে থাকা প্রত্যেকের সাথে কথা বলে জিজ্ঞাসা করতে থাকেন যে পুষ্পাকে তারা শেষবার কোথায় দেখেছেন। কিন্তু কেউই কোনো প্রশ্নের পজিটিভ উত্তর দিতে পারছিল না। এরকম সময় একজন অফিসারের চোখ পড়ে সিকান্দারের হাতে থাকা একটা টাটকা ক্ষতচিহ্নের উপরে। দেখে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছিল যে ওটা কোনো মানুষের কামড়ানোর দাগ। ফলে সিকান্দারের উপর তাদের সন্দেহ বাড়তে থাকে আর 12ই এপ্রিল তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়। ইনভেস্টিগেশন টেবিলে প্রথম দিকে সিকান্দার তার বডি ল্যাঙ্গুয়েজ একেবারে নর্মাল রেখেছিল, কিন্তু যেই মুহূর্তে ইনভেস্টিগেটিং অফিসাররা তার ফোনের কল লিস্ট চেক করেন, তারা দেখতে পান পুষ্পা যেদিন নিখোঁজ হয়েছিল সেই দিন মাত্র 14 ঘন্টার মধ্যে সে আমির নামে কাউকে একটা 36 বার কল করে। এবার একটু একটু করে সিকান্দারের কপালে ঘাম জমতে শুরু করে। এবার তারা একে একে জিনিসগুলোকে পরপর সাজাতে থাকেন। প্রথমত ফ্ল্যাটে ভিজিটের দিনে পুলিশ বিভিন্ন জায়গায় রক্তের দাগ দেখতে পেয়েছিল, তাই তারা সিকান্দারকে এই বিষয়ে প্রশ্ন করতে শুরু করে। আর এভাবেই ঘন্টার পর ঘন্টা ধরে তাকে ইন্টেন্স জেরা করা হয়। আর অবশেষে সে মুখ খোলে। সিকান্দার জানায় সে পুষ্পা এবং তার 2 মেয়েকে খুন করে তাদের বডি মাটির নিচে কবর দিয়ে দিয়েছে। তবে সে এটাও জানায় সেই কাজটা একা করেনি, এর সাথে জড়িত আছে তার খুড়তুতো ভাই আমিন এবং 2 ভাড়াটে সহযোগী আসিফ এবং নুরুল। সিকান্দার আরও জানায় খুনের পর তারা ভোরবেলায় ট্রাঙ্কে করে লাশগুলো যখন সেলুনে নিয়ে যাচ্ছিল, তখন ওই এলাকারই 2জন ব্যক্তি তাদেরকে দেখে ফেলে। আর ওই ঘটনার পর থেকেই তারা সিকান্দারকে নানাভাবে ব্ল্যাকমেল করতে শুরু করে। ওই 2জন ব্যক্তির নাম ছিল মোহাম্মদ ওয়াহিদ এবং শেখ ইমতিয়াজ। পুলিশ যখন এই 2জনের নাম শোনে তারাও চমকে ওঠে, কারণ আবাসনে গিয়ে পুলিশ যখন ওখানে থাকা লোকজনদের জিজ্ঞাসাবাদ করছিল, তখন কিন্তু এই 2জন এই খুনের ব্যাপারে একটা শব্দ উচ্চারণ করেনি। মানে এরা এই তদন্তে এক প্রকার বাধা দিয়েছিল। এরপর পুলিশ ইকবালপুরে গিয়ে বাকি 3জন অপরাধীকে অ্যারেস্ট করে। এদের সকলকে জেরা করে পুলিশ বুঝতে পারে এই খুনের আসল মোটিভ। পুষ্পা এবং তার 2 নিষ্পাপ মেয়েকে খুন করার পেছনে তাদের একটাই উদ্দেশ্য ছিল, পুষ্পার হাত থেকে ওই 2 কামরার ফ্ল্যাটটা হাতিয়ে নেওয়া। আর শুধুমাত্র ফ্ল্যাটই নয়, সিকান্দার পুষ্পার হাজবেন্ডের মৃত্যুর পর যে ক্ষতিপূরণ সে পেয়েছিল সেই টাকাটাও সে হাতিয়ে নিতে চেয়েছিল। তাই খুনের পর সে পুষ্পার আলমারি থেকে তার ব্যাংকের পাসবুক, চেকবুক, এটিএম কার্ড এবং সমস্ত অফিসিয়াল ডকুমেন্টস গায়েব করে দিয়েছিল। এই 4 জনকে ইনভেস্টিগেশন করার পরের দিন মানে 13ই এপ্রিল গোয়েন্দা পুলিশ হানা দেয় ইকবালপুরে থাকা সিকান্দারের সেই সেলুনে। বিভিন্ন রিপোর্টে জানা যায় এই সেলুনটা ছিল ডায়মন্ড হারবারের রোডের ঠিক ওপরেই। আর এই সেলুন থেকে আবাসনের দূরত্ব ছিল মাত্র 200 মিটার। বেশি সময় নষ্ট না করে পুলিশ কর্মীরা ওই সেলুনের কংক্রিটের মেঝে ভাঙার কাজ শুরু করেন এবং ঘণ্টা খানেকের মধ্যেই তারা ট্রাঙ্ক বন্দি সেই দেহগুলোকে উদ্ধার করেন। আর সেই বডিগুলোকে আইডেন্টিফাই করে পুষ্পার পরিবার।
এরপর সেই বডিগুলোকে পাঠানো হয় SSKM হসপিটালে পোস্টমর্টেমের জন্য। যেদিন পুষ্পার পোস্টমর্টেম হয় এই দিনই দুপুর 1টার সময় ইনভেস্টিগেশন অফিসাররা সিকান্দার এবং আমিনকে পেশ করে আলিপুর আদালতে। অন্যদিকে দুজন ভাড়াটে খুনি আসিফ এবং নুরুল যেহেতু নাবালক ছিল তাই তাদেরকে নিয়ে যাওয়া হয় কলকাতার জুভেনাইল জাস্টিস বোর্ডে। আর ফার্দার ইনভেস্টিগেশনের জন্য কলকাতা পুলিশ এই 4 জনকেই 14 দিনের পুলিশ কাস্টাডিতে নেয়। তবে এই ইনভেস্টিগেশন চলাকালীন ওই এলাকার বেশ কিছু মানুষ পুলিশের বিরুদ্ধে আন্দোলন করেছিল। তাদের দাবি ছিল পুষ্পার পরিবার প্রথম থেকেই সিকান্দারের বিরুদ্ধে আঙুল তুলেছিল, কিন্তু তারপরেও পুলিশ সিকান্দারকে আগেভাগেই গ্রেপ্তার করেনি, কারণ তারা দাবি করছিল সিকান্দারের সাথে ওই এলাকারই একজন নেতার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, আর ইনি ছিলেন টিএমসির নেতা বিশ্বজিৎ লালা। টাইমস অফ ইন্ডিয়ার একটা রিপোর্ট বলছে পুষ্পার কিডন্যাপিংয়ের বিষয়ে পুলিশ যখন সিকান্দারকে ডাকত তখন নাকি এই বিশ্বজিৎ লালা থানায় গিয়ে তাকে বাঁচিয়ে নিত। এমনকি পুষ্পা এবং তার মেয়েদের খুনের পর সিকান্দার নাকি 48 ঘন্টার মধ্যে বহুবার এই লালার সাথে ফোনে কথাও বলেছিল। এবার যেহেতু এই কেসে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল জুড়ে গিয়েছিল তাই বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই সময় রাস্তায় নামে, তারা মোমবাতি মিছিল করেন। আর এই সময় আন্দোলনকে ঠেকানোর জন্য তৎকালীন নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও সেখানে পৌঁছেছিলেন। তিনি ভিকটিমের পরিবারের সঙ্গে দেখা করেন এবং জনরোষ কমানোর জন্য প্রকাশ্যে বলেন যদি এই জঘন্য অপরাধের সাথে যদি কোনো ছোটখাটো নেতাও জড়িত থাকে তাহলেও তারা কাউকে রেয়াত করবেন না। তবে এই কেসে তখনও একটা গুরুত্বপূর্ণ জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে খুনের অস্ত্র, যেটা না পেলে এই খুনের চার্জশিট মজবুত হতো না। পুলিশ তখনও পর্যন্ত ওই হাতুড়িটাকে রিকভার করতে পারেনি। এর কারণ ছিল খুনের পর সিকান্দার সেই হাতুড়িটা 2 কিলোমিটার দূরে হেস্টিংস এলাকার একটা খালের ভেতরে ফেলে দিয়েছিল। তদন্তকারী অফিসাররা যখন এই বিষয় জানতে পারে তারা সিকান্দারকে নিয়ে চলে যায় ওই এলাকায় এবং 17 এপ্রিল মেরিন হাউস ব্রিজের নিচ থেকে হুগলি নদী সংলগ্ন ওই খালে 4 জন ডুবুরিকে নামানো হয় আর ওই হাতুড়ি উদ্ধার করা হয়। তবে সেদিন ওখান থেকে শুধুমাত্র হাতুড়ি পাওয়া যায়নি, সাথে পাওয়া গিয়েছিল একটা নীল রঙের প্লাস্টিকের ব্যাগ, যার মধ্যে থেকে একটা দড়ি আর একটা লোহার শিকলও পাওয়া যায়। পরে জানা যায় সিকান্দার এবং আমিন এগুলো দিয়েই ওই 3টে লাশকে বেঁধে তারপর ট্রাঙ্কের ভিতর ভরেছিল। অস্ত্র উদ্ধারের পর তদন্তকারী অফিসারদের দ্বিতীয় কাজ ছিল সিকান্দার ওই যে 2টো ট্রাঙ্ক বানিয়েছিল সেই ব্যক্তির বয়ান সংগ্রহ করা। তারা সিকান্দারের কাছ থেকে ওই 2টো ট্রাঙ্কের বিল পেয়েছিল, আর সেই বিলের খোঁজ ধরে তারা পৌঁছে যান আরফানগঞ্জের সেই মার্কেটে, আর সেখান থেকেও তারা ওই দোকানদারের সাক্ষ্য পেয়ে যান। এভাবেই একের পর এক ইনভেস্টিগেশন অফিসাররা এই কেসকে আরও মজবুত করে তোলেন। এবার সেদিন যখন সিকান্দার এবং আমিনরা পুষ্পা এবং তার মেয়েদের বডি নিয়ে ফ্ল্যাট থেকে নিচে নামছিল তাদেরকে দেখে ফেলেছিল 2 জন ব্যক্তি, মোহাম্মদ ওয়াহিদ এবং শেখ ইমতিয়াজ। পুলিশ এবার তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে, তবে তাদেরকে এক্স্যাক্ট কবে অ্যারেস্ট করা হয়েছিল বা তাদের কতদিন কাস্টাডিতে রাখা হয়েছিল সেই বিষয়ে কোনো তথ্য আমরা পাইনি। 9 জুলাই 2014 প্রথম গ্রেপ্তারির প্রায় 85 দিনের মাথায় তদন্তকারী অফিসাররা এই ট্রিপল মার্ডার কেসের প্রথম চার্জশিট পেশ করেন। 250টা পেজের এই চার্জশিটে মোহাম্মদ সিকান্দার, মোহাম্মদ আমিন, আসিফ হামজা, নুরুল হোসেন সহ ওয়াহিদ এবং ইমতিয়াজের নামও উল্লেখ করা হয়। এখানে সিকান্দার এবং আমিনের বিরুদ্ধে নৃশংসভাবে হত্যা এবং 2 নাবালক আসিফ এবং নুরুলের বিরুদ্ধে খুন ও ডাকাতির উদ্দেশ্যে আঘাত, আর ওয়াহিদ এবং ইমতিয়াজের বিরুদ্ধে পুলিশকে ভুল তথ্য প্রদানে চার্জ আনা হয়। তাদের বিরুদ্ধে তদন্তকারী অফিসাররা ইন্ডিয়ান কনস্টিটিউশনের 302, 394, 120B, 34 এবং 201 এই 5টা ধারায় মামলা দায়ের করে। আর যদি তাদের এই অপরাধগুলো প্রমাণিত হয় তাহলে সিকান্দার এবং আমিনের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড এবং এই 2 ঘটনার 2 প্রত্যক্ষদর্শী ওয়াহিদ এবং ইমতিয়াজের 7 বছরের জেল হতে পারে। আর যেহেতু এই খুনের সাথে জড়িত থাকা 2 অপরাধী নাবালক ছিল তাই আইন অনুযায়ী তাদেরকে পাঠানো হয় জুভেনাইল হোমে। তবে এই খুনের বর্তমান অবস্থা কি, পুষ্পার খুনিরা আদৌ কোনো শাস্তি পেয়েছে কিনা এই বিষয়ে কোনো ইনফরমেশন পাবলিক ডোমেইনে অ্যাভেলেবেল নেই। ওই খুনিদের কি শাস্তি হয়েছিল এই বিষয়ে যদি আপনি জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানান।
আজকের এই কেসটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিন আর কমেন্টে জানান আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন। দেখা হবে আরও একটি ক্রাইম স্টোরিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।